গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের নেপাল ট্রাভেল সিরিজের তৃতীয় এবং শেষ এপিসোডে। এখন সময় দুপুর 2:50। আমরা রওনা দিচ্ছি নেপালের অন্যতম বিখ্যাত এবং ঐতিহ্যবাহী খাবার থাকালি থালি খেতে। এই বিখ্যাত পোখারা থাকালি কিচেন প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। বলা হয় এই 40 বছরের পুরনো রেস্টুরেন্টে খাঁটি থাকালি স্বাদের জন্য বিভিন্ন দেশ থেকে মানুষ চলে আসে। আমরা অনেক ব্লগারের ভিডিওতে এই জায়গাটা দেখেছি, তাই ভাবলাম পোখারায় এসে থাকালি না খেলে এই ট্রিপে অসম্পূর্ণ থেকে যাবে। রেস্টুরেন্টে ঢুকেই মনে হলো যেন পুরো নেপালের সংস্কৃতি এখানেই ফুটে উঠেছে। কাঠের সাজসজ্জা, ঐতিহ্যবাহী ডেকোরেশন আর উষ্ণ পরিবেশ। আমরা অর্ডার করলাম একটা মাটন থালি ও একটি চিকেন থালি। খাবার পরিবেশনের পর ওয়েটার নিজ হাতে ভাতের ওপরে ঘি ঢেলে দিলেন। এটাই নাকি এই থালির বিশেষত্ব। স্পিনাচ, পোটাটো, vegetable, gobi ka. This is mutton, dal, raita. Okay, curd. These are pickles. Okay. Okay. All of these are refillable. This one no. No, and This one no. all refill. Okay, thank you. তো এটা হচ্ছে স্পিনাচ, মানে হচ্ছে পালং শাক, আলু ভাজা। এখানে আছে হচ্ছে আলু আর কপি দিয়ে সবজি। এটা মাটন, এটা ডাল, এটা দই, আর এই তিনটে হচ্ছে 3 রকমের আচার। এটা হচ্ছে পাপড়। দ্যাটস দ্য ফুড। অ্যান্ড এখানে কিন্তু ঘি দিয়েছে আমাকে। তো লেটস ট্রাই। এখানে যা আইটেম দিচ্ছে সবই টেস্ট, মানে এটা কিন্তু পোখারার মধ্যে সব থেকে ফেমাস। তো শুধু অনলি পোখারার না, অল ওভার কাঠমান্ডু অ্যান্ড পোখারার মধ্যে ফেমাস রেস্টুরেন্ট। তো আমরা এটা রিচার্জ করে এসেছিলাম, এখানে অনেকে খেতে এসেছিলো। আর মানে তাদের রিভিউ দেখে আর কি এখানে আসার পরে মনে হচ্ছে যে না, ব্যর্থ হয়নি আসাটা। খাবারটা খুব ভালো। এখন বিকেল 5:20। আমরা ইভিনিং স্ন্যাক্স এবং লাঞ্চ একসাথে করে নিচ্ছি। অসাধারণ গো। দুজন মিলে পেট ভরে খাবার পর বিল এলো মাত্র 1180 নেপালি রুপি। আজ সারাদিন এখানে ওয়েদার খারাপ থাকায় আমাদের সব রকম প্ল্যান ক্যান্সেল করতে হয়। বিকেলে আকাশ একটু পরিষ্কার হতেই আমরা দ্রুত চলে গিয়েছিলাম থালি খেতে। এখনো আকাশ ভারী, বারান্দা থেকে ফেওয়া লেক আর দূরের পাহাড়ের দৃশ্য দেখে আমরা সত্যিই অবাক হচ্ছিলাম। আজ পোখারায় আমাদের শেষ রাত। মনে হচ্ছিল পোখারা যেন তার সেরা রূপ দেখিয়ে আমাদের বিদায় জানাচ্ছে। মাঝে মাঝে বিকট শব্দে বজ্রপাতও হচ্ছিল। So this is brother Jatin from Pokhara, Nepal. We have been staying to his hotel for one night, and their service is too good. Especially this guy is too good, and he helped me a lot in everything. And we are just leaving, so we thought to have
him captured on my frame. So जतिन भाई थैंक यू सो मच. शायद फ्यूचर में कभी मुलाकात होगी, अगर नहीं भी हो कोई भी बात नहीं. मैं भी टूर्स एंड ट्रैवल से हूँ, सो अगर कोई मेरा गेस्ट आएगा तो मैं आप लोगों का कांटेक्ट दे दूंगा. ठीक है, आपका एक कार्ड दीजिएगा हमको. कार्ड है ना? ओके ठीक है. ओके सो दिस इज होटल रुद्र इन. ঠিক আছে যতীন ভাই, থ্যাংক ইউ. চলে এসেছি বাস স্ট্যান্ডে. নাস্তার জন্য নিয়ে নিলাম একটা স্যান্ডউইচ আর 2 কাপ চা. দাম নিল 350 নেপালি রুপি. কিচ্ছু করার নেই, কারণ সামনে লম্বা যাত্রা. বাস ছাড়ার প্রায় 30 মিনিট পর আমরা একটা জায়গায় থামলাম. চারিদিকে নদী, দুপাশে বিশাল পাহাড়. দৃশ্যটা ছিল একেবারে পেইন্টিংয়ের মতন. এরপর শুরু হলো কঠিন রাস্তা, ভাঙাচোরা পথ, নতুন রাস্তা নির্মাণ কাজ চলছে. টানা 4 ঘন্টা ধরে বাস জায়গায় জায়গায় থামছে. 20 কিলোমিটারের বেশি স্পিড উঠছেই না. ভিডিও দেখলেই বুঝতে পারবেন রাস্তার অবস্থা কতটা খারাপ ছিল. যাই হোক, 9 ঘন্টা যাত্রার পরে আমাদের বাস কাঠমান্ডুতে আমাদের নামিয়ে দিল. সেখান থেকে ইনড্রাইভে ট্যাক্সি কল করলাম নাগারকোট যাওয়ার জন্য. সময় লাগবে প্রায় 2 ঘন্টা. ড্রাইভার এলো, আমরা উঠে বসলাম, কিন্তু কিছুক্ষণ পর দেখি সে নির্ধারিত রুটে যাচ্ছে না. হঠাৎ দেখি সে আমাদের অনুমতি ছাড়াই রাইড ক্যান্সেল করে দিয়েছে. জিজ্ঞেস করতেই বললো তার গাড়ির ব্যাটারিতে চার্জ নেই, সে আর যাবে না, তার বন্ধুকে পাঠাবে. কিন্তু আমি স্পষ্টই দেখছিলাম তার ডিসপ্লেতে পর্যাপ্ত চার্জ ছিল. আমরা তাকে জোর করে গাড়ি থামাতে বললাম. সন্ধ্যা তখন বাজে 7টা. অচেনা শহর, অন্ধকার রাস্তা, হাইওয়ের পাশে আমাদের নামিয়ে দিয়ে সে চলে গেল. সত্যি বলতে জীবনে কখনো এতটা অনিরাপদ লাগেনি. সৃষ্টিকর্তার অশেষ কৃপায় সেখানে এক ভদ্র ছেলের সাথে দেখা হয়. সে আমাদের আরেকটি ইনড্রাইভ কল করে দেয়. ভাইটির নাম্বার সেদিন নেওয়া হয়নি, এটা একটা আফসোস থেকে গেল. 2.5 ঘন্টা যাত্রার পর আমরা নিরাপদে পৌঁছে গেলাম হোটেলে. এই ড্রাইভার ছিলেন বেশ ভদ্র, তিনি আমাদের নিরাপদে সেখানে নামিয়ে দেন. বাট লাইটটা একটু বেশি থাকলে দেখাতে পারতাম যে এখানে বেডটা, যাই হোক বেডটা কিন্তু অনেক উঁচু, মানে ইটস লাইক এখানে, মানে এটা অনেক উঁচা, প্রায় 3.5 ফিট উঁচু একটা বেড. অ্যান্ড এখানে খুব সুন্দর করে কারুকাজ করা আছে. এখন এখানে লাইট কম, এই জন্য দেখাতে পারছি না. অ্যান্ড এখানে টাওয়েলস আছে. অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম. এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে. এখানে ইন্টারকম আছে, এসি আছে, যেটার কোনো প্রয়োজন নাই কারণ এখানে প্রচুর ঠান্ডা. বাইরে কিছুই এখন দেখা যাবে না কারণ এখন হচ্ছে অলরেডি অনেক রাত. আর আমি যেদিকে ক্যামেরা ধরে আছি এই দিকে হিমালয়ান রেঞ্জ দেখা যায়, যদি ক্লিয়ার স্কাই থাকে সেই ক্ষেত্রে. তো আশা করি আমরা কালকে দেখতে পাবো. আমরা এখন আছি এই হোটেলের রেস্টুরেন্টে, যেটা এই প্রপার্টির একদম টপ ফ্লোরে আছে. এখান থেকে সাধারণত হিমালয় রেঞ্জ স্পষ্ট দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্যে এবারও হিমালয়ের দেখা ছিল না. তবুও নীল আকাশ আর শান্ত সকলের পরিবেশে ব্রেকফাস্ট উপভোগ করে নিলাম. আলু সবজি, ব্রেড, সসেজ, এগ, প্যানকেক.
ওকে। ও এখানে ইয়ে দিচ্ছি বাটার অ্যান্ড আচার। লেটস হ্যাভ সাম ব্রেকফাস্ট। আজ আমরা আবারও রওনা হচ্ছি কাঠমান্ডুর উদ্দেশ্যে। গত রাতে ঘটনার পর আমরা আর কোনো ঝুঁকি নেই। হোটেলে নিজস্ব যে গাড়ি আছে সেই গাড়িতে করে রওনা দিয়ে দিলাম। পথেই পড়বে ঐতিহাসিক ভক্তপুর দরবার স্কোয়ার। ভক্তপুর দরবার স্কোয়ার হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি ছিল মল্ল রাজাদের প্রাচীন রাজধানী। এখানে রয়েছে 55 জানালার বিশিষ্ট প্রাসাদ, নিয়াতাপোলা মন্দির, যেটাকে 5 তলা প্যাগোডা স্টাইল মন্দিরও বলা হয়, স্বর্ণদ্বার এবং প্রাচীন রাজপ্রাসাদ। আমরা এখানে শতাধিক বছরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাই। সব মিলিয়ে জায়গাটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। প্রায় 2 ঘন্টা ঘুরে আমরা আবারও রওনা দিলাম কাঠমান্ডুর উদ্দেশ্যে। 1.5 ঘন্টা পর পৌঁছে গেলাম কাঠমান্ডুর হোটেলে। আমরা যে হোটেল থেকে চেক আউট করেছিলাম সেই হোটেলেই ফিরে এসেছি, কিন্তু রুমটা ছিল আলাদা। নতুন রুম দেখে মনটা খুবই ভালো হয়ে গেল। এটা ছিল আমাদের ট্রিপের বেস্ট রুম। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করলাম নেপালি স্পেশাল সুপি নুডলস, যেটাকে তারা তুপকা বলে থাকে। সাথে নিলাম স্পাইসি পাস্তা। বলা বাহুল্য বেশ ঝাল ছিল। বলো পাস্তা কেমন লাগছে? ঝাল বেশি? ঝাল বেশি, আচ্ছা ঠিক আছে। এবার ওটা একটু ছাড়ো, এটা একটু খেয়ে দেন। এটা হচ্ছে স্পেশাল টিবেটিয়ান চিকেন থুপকা, রাইট? থুকপা, THUKPA। দেখো কেমন, অর্গানিক না, পুরো ফ্রেশ। এটা কিন্তু ভালো স্পাইসি, অনেক স্পাইসি ম্যাম। আমি ঝাল খাই কিন্তু তারপরেও এত ঝাল লাগতেছে। আমরা এখানে নেপালে আসার পর কী ট্রাই করলাম, ঝোল মোমো চিকেন, তারপর হচ্ছে বাফ সেকুয়া হচ্ছে ওই বারবিকিউয়ের মতনই, বাফেলো মিট দিয়ে। তারপরে আজকে খেলাম থুকপা, চিকেন থুকপা, আর এখন খাচ্ছি হচ্ছে পাস্তা। পোখরাতে স্পেশাল নেপালি থালি, থাকালি থালি। এটাতে মশলা অনেক বেশি, আর ওটাতে মশলা একেবারেই নেই, দুটো ফ্রেশ। এই দুটো আইটেমে আমাদের খাবারের কস্টিং পড়ে গেল প্রায় 690 টাকা। লাঞ্চ সেরে আমরা এখন এগিয়ে যাচ্ছি কাঠমান্ডুর দরবার স্কোয়ারের দিকে। এটা কাঠমান্ডুর মধ্যে মোস্ট ভিজিটিং প্লেসেসের মধ্যে একটা। আমরা বেসিক্যালি আছি থামেল এরিয়াতে, এবং থামেল এরিয়া থেকে দরবার স্কোয়ারে যাওয়া অবধি আমরা একটা ট্যাক্সি বুক করে নিই এনড্রাইভ অ্যাপে, এবং এই যাত্রার জন্য আমাদের গুনতে হয়েছিল 200 টাকা এবং সময় লেগেছিল প্রায় 20 মিনিটের মতো। তবে একটা কথা না বললেই নয়, এলাকাটা খুব একটা পরিষ্কার নয়, অনেক জায়গাতেই ময়লা আছে। তাই হাঁটার সময় একটু দেখে শুনে পা ফেলতে হয়।
যেহেতু নেপালে আজ আমাদের শেষ রাত, তাই ভাবলাম কিছু সুভিনারি নিয়ে নেওয়া যাক। কাঠমান্ডু, পোখরা, নাগারকোট ও ভক্তপুর দরবার স্কোয়ার দেখে আমরা সত্যিই মুগ্ধ। প্রতিটা জায়গায় আমাদেরকে আলাদা একটা অনুভূতি দিয়েছে। হ্যাঁ, কিছু খারাপ অভিজ্ঞতাও ছিল, কিছু মুহূর্ত ছিল যেখানে আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু সেই সাথে আমরা কিন্তু অনেক ভালো মানুষ পেয়েছি যারা একদম অচেনা হয়েও আমাদের পাশে দাঁড়িয়েছে। ভ্রমণ কখনোই পারফেক্ট হয় না, কিন্তু প্রতিটা ট্রিপ আমাদের কিছু না কিছু শেখায়, আর একটু সচেতন করে তোলে, আর একটু বেশি অভিজ্ঞ করে তোলে। এই ছিল আমাদের নেপালের অধ্যায়। ভ্রমণের এই 7 দিন পর আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজ দেশে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতি। আর এমন ভ্রমণ গল্প দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও কোনো এক নতুন দেশে, কোনো এক নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে সেফ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।